আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বলে টেনে নিয়ে চলে গেল একটা লোক দেবব্রতকে। শুভর মনে হলো লোকটা ছেলেটার বাবা হবে হয়তো, ব্যাস এটুকুই। অতপর 15 বছর পরে তানহার জন্মের সময় আবারও তাদের একই হসপিটালেই দেখা হয়ে যায়। তবে আগের গোলমূল দেবব্রত আনি, সে এখন হ্যান্ডসাম দেবব্রত। এই হসপিটালে জুনিয়র ডক্টর হিসেবে জয়েন করেছিল সে সময়। তখন থেকেই তাদের বন্ধুত্ব। এক মনে গাড়ি ড্রাইভ করছে শুভ। হঠাৎ তার চোখ যায় রাস্তা থেকে বেশ দূরে একটা স্কুলের গেটের সামনে। আরে ওটা হোয়াইট রোজ না? নিজের মনকে প্রশ্ন করে শুভ। তাড়াহুড়ো করে তার গাড়িটা যথা জায়গায় পার্ক করে দৌড়ে গেল মীরার কাছে। হেই হোয়াইট রোজ, তুমি এখানে কি করছো? ওয়েট ওয়েট, তুমি এই স্কুলে পড়ো রাইট? দেখে তো তাই মনে হচ্ছে, আর আমিও তো তাই ভেবেছিলাম। বড়জোড়া কুচকে বলে শুভ। কিন্তু বড় ভাইয়া মিথ্যে কেন বললো বলো তো? মীরার অসহ্য লাগছে এই ছেলেটাকে। এই বাদরটার জন্য তুর্য তার গায়ে হাত তুলেছিল। ভাবতেই রাগ লাগছে মীরার, তাই সে মুখ ফিরে অন্য পাশে তাকায়। এ কি হোয়াইট রোজ, তুমি এত বিরক্ত হচ্ছ কেন আমাকে দেখে? আমি কি তোমার পর? আমি তো তোমার নিজের লোক। মীরা শুভর দিকে চোখ ছোট ছোট করে তাকালে সে আমতা আমতা করে বলে, না, আই মিন তোমার তুর্য তোমাদের সবার নিজের লোক। আবার মীরা অন্যদিকে তাকায়। সে মনে মনে তার ভাইকে বকা দিচ্ছে। এত যে দেরি হচ্ছে সেদিকে তার ভাইয়ের কোনো খেয়ালই নেই। তারপর এই অসহ্য লোকটা, প্রচণ্ড বিরক্ত লাগছে তার, যা তার চোখে মুখে ফুটে উঠছে। হোয়াইট রোজ শোনো না। আর সহ্য করতে পারল না মীরা, তাই বাধ্য হয়ে সে তার ব্যাগ থেকে ফোনটা বের করে কিছু একটা টাইপ করতে থাকে। অতঃপর হয়ে গেল তা শুভর সামনে ধরে। আর এর সবটা একটু দূর থেকে দাঁড়িয়ে দেখে তুর্য। শুভর প্রত্যেকটা কথা তার কানে এসে বেজেছে। রাগে তার মাথা অদৃশ্য আগুনের ন্যায় দাউ দাউ করে চলছে। দ্রুত ওদের কাছে যেতে গিয়ে থেমে যায় সে, মীরার প্রতিক্রিয়া কি হয় তা দেখার জন্য। শুভ অবাক হয়ে ভুরজোড়া কুঁচকে মীরার দিকে তাকালেন। সে তাকে ইশারায় তার সামনে তাক করা ফোনের দিকে তাকাতে বলে। শুভ তার দৃষ্টিজোড়া তার হোয়াইট রোজের দিকে থেকে সরিয়ে যেই না ফোনের দিকে তাকাবে, অমনি ফোনটা কেউ একজন টেনে নিল। এহেন কাজটা কে করলো দেখার জন্য শুভ যেই না পাশে তাকালো, অমনি তুর্যর মুখখানা দেখতে পেল। এদিকে মীরা ঘন ঘন ঢেক গিলছে আর চোখের পাতা পিটপিট করছে তুর্যকে দেখে। মীরা তুর্যর দিকে তাকানো মাত্রই দেখতে পাই লাল লাল চোখে জল শক্ত করে দাঁড়িয়ে আছে সে। দেখে বোঝা যাচ্ছে লোকটা সেদিনের মতো আজও রেগে গেছে। ভয়ে মীরা আরো জড়সড় হয়ে দাঁড়ালো। তুর্য, তুই না হসপিটালে ছিলি? এখানে কি করছিস? ছিলাম তো। আর এখানে কি করছি মানে? আমার বউ এখানে একা একা দাঁড়িয়ে থাকবে, আমি কাজে ডুবে থাকবো, আর তৃতীয় কোনো ব্যক্তি এসে সেই সুযোগটা নিক? সেটা কি ঠিক তুই বল? আমি ওর হাজবেন্ড হই, সো একটা দায়িত্ব তো আমার আছেই। তুই কি বলিস? শেষের কথাগুলো মীরার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে এনে বলে তুর্য। বাই দ্য ওয়ে শুভ, আমার মনে হচ্ছে তুই কোথাও যাবি রে। তো যা, আমরা আসছি। তুর্য মীরাকে নিয়ে চলে আসে সেখান থেকে। আর তার একটা হাত এখনো মীরার কোমরে, আর অপর হাতটা মীরার ফোন ধরা। গাড়ির দরজা খুলে মীরাকে বসিয়ে দিয়ে সে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। অতঃপর মীরা শুভকে কি দেখাচ্ছিল সেটা দেখার জন্য সেই ফোনের পাওয়ার বাটনে চাপ দেয়। কোনো রকম পাসওয়ার্ড নেই তাতে। আর চোখে মীরাকে একবার দেখে নিল সে। মীরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। যে কেউ এই মেয়েটাকে দেখলে বলবে সে এখন ইহ জগতে নেই। ফোনের লকটা খোলা মাত্রই সে দেখতে পায় সেখানে লেখা আছে, দেখুন, আপনি আমায় এই ধরনের নামে ডাকবেন না। আর আমার ভীষণ বিরক্ত লাগছে এতে। আর আমি বুশরাত ছোট ভাইয়ার বিবাহিতা স্ত্রী, সম্পর্কে আপনার থেকে বড়। তো আমাকে যদি ভাবি ডাকেন তাহলে আমি খুশি হব। লেখাটা পড়ে অবাকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে তুর্য। মীরা যে শুভকে এসব লিখে দেখাবে তা সে কল্পনা তো ভাবতে পায়নি। এক সপ্তাহ বলে আজ 3 সপ্তাহ হয়ে গেল। তবে তুর্য মীরার যে রিসেপশন পার্টিটা রাখবেন বলে মনে করেছিলেন জাহিদ চৌধুরী, সেটা আর এখনো হয়ে ওঠেনি। তাদের বিজনেসে কিছু সমস্যা দেখা দেওয়ার ফলে সমস্যাটা বেশ জটিল হওয়ার কারণে জাহিদ চৌধুরী আর ওনার বড় ছেলে খুবই ব্যস্ত ছিলেন। তার সাথে শুভ কম ব্যস্ত ছিল না। মামার ব্যবসার সমস্যা দেখা দিয়েছে, আর সে এখানে উপস্থিত থাকা সত্ত্বেও কিভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে।
শত ব্যস্ততার মধ্যে থেকেও শুভ তার হোয়াইট রোজের সাথে বন্ধুত্ব করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে, তবে সে ব্যর্থ। তার ধারণা হোয়াইট রোজ তাকে খারাপ ছেলে ভাবে, নতুবা কেন তার সাথে কথা বলে না। নিজে থেকে কথা বলতে যায় শুভ, তবু মেয়েটা তার কথার উত্তর দেয় না। তবে সিরিয়াস কোনো প্রশ্ন করলে মাথা নেড়ে উত্তর দেয় হ্যাঁ কিংবা না। এতে নারাজ শুভ, কাউকে বলতেও পারে না হোয়াইট রোজের বিহেভিয়ার সম্পর্কে। সে নিজে থেকেই বুঝে নিয়েছে তার হোয়াইট রোজ তুর্যর বাধ্য বউ, তাই তো তার সামনে মুখ দিয়ে কোনো উচ্চারণ করে না। আজ সকাল সকাল জাহিদ চৌধুরী ব্রেকফাস্ট টেবিলের সবার উদ্দেশ্যে জানিয়ে দিয়েছে 2 সপ্তাহ আগে যে রিসেপশন পার্টিটা হওয়ার কথা ছিল সেটা কাল হবে। সবাইকে কার্ড দেওয়া শেষ, আর এও জানান মীরাদের বাড়ি তিনি নিজেকে কার্ড দিয়ে এসেছেন। তুহিন শুভ ব্যতীত তুর্য সহ সকলে অবাক হয়ে গেছে, তাদের কারোরই মনে ছিল না এ ব্যাপারে। তুর্য আর চোখে তার পাশে দাঁড়ানো মীরাকে দেখে নাই, কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই সে আনন্দিত নাকি বিরক্ত। দ্বিতীয়বার মীরা এ বাড়িতে এসে থেকে তুর্যকে এড়িয়ে চলছে। আগেও যে তার সাথে এভাবে খাতির ছিল তা কিন্তু নয়, তবুও তুর্যর কেন জানি মনে হচ্ছে মেয়েটা তাকে এড়িয়ে চলছে। কোনো কিছুর জন্য বকলো মেয়েটা আর কাঁদে না, কেবল মুখের দিকে কিছুক্ষণ তাকে থেকে সরে পড়ে সামনে থেকে। এতে তুর্য ভীষণ বিরক্ত। ইদানিং তুর্যর কোনো কিছুতেই সহজে মন বসতে চাইছে না, কেমন যেন দম বন্ধ হয়ে আসতে চাইছে সারাক্ষণ, অস্থিরতায় ভুগছে। আচ্ছা, তার কি কোনো কঠিন অসুখ হলো? তবে এত বড় ডাক্তার হয়ে ধরতে পারছে না কেন সে? মনের প্রশ্ন মনে থেকে যায় তুর্যর। আবারও শোনা যায় জাহিদ চৌধুরীর কণ্ঠনালীর আওয়াজ। তাহলে ব্রেকফাস্ট সেরে এখনই তোমরা শপিংয়ে চলে যাও, কেনাকাটা করতে তো সময় লাগবে, আর তুমিও যাবে সবার সাথে। শেষের কথাটা তিনি তুর্যের উদ্দেশ্যে বললেন। নো ড্যাড, আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, সেখানে যাওয়া লাগবে, বলে তুর্য। মীরা শপিংয়ে যাবে বলে তৈরি হতে এসেছে নিজেদের রুমের এক কোণে রাখা তার টলি ব্যাগ থেকে জামা বের করতে গেলে সে বেকুব বনে যায়। তার ব্যাগে জামা কাপড় ছাড়াও আরও নানান প্রয়োজনীয় জিনিস ছিল, যেগুলোর একটাও ব্যাগে নেই। তার মাথা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। সে মনে করার চেষ্টা করছে সেগুলো সে কোথায় রেখেছে, কিন্তু না, সে তো এখানেই রেখেছিল, তার স্পষ্ট মনে আছে। অস্থির হয়ে মীরা রুমের এ কোণা থেকে ও কোণা দেখছে বারংবার। কি সমস্যা? এভাবে ছোটাছুটির মানে কি? তুর্যর প্রশ্ন করা মাত্রই তার সামনে ছুটে আসে মীরা। অতঃপর তুর্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট উল্টে ভ্যাক করে কেঁদে দেয়। আচমকা মীরাকে এভাবে কান্না করতে দেখে অস্থির হয়ে পড়ে তুর্য। মীরা, এই মেয়ে, এই কি হয়েছে? আমাকে বলো, কেউ কিছু বলেছে? কে বকেছে বলো? কোথায় সমস্যা হচ্ছে বলো আমাকে, আমি সব ঠিক করে দিচ্ছি। কি হলো, কিছু বলছো না কেন? মীরা কিছু বলছে না দেখে তুর্য তাকে টেনে সোফায় বসায়। টেবিলের উপর থেকে তার মাঝারি সাইজের বোতলটা নিয়ে সে মীরার পাশে গিয়ে বসে। অতঃপর বোতলের চিপি খুলে মেয়েটাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে পানি পান করে। পানি পান করানো হয়ে গেলে তুর্য মীরাকে তার বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলায়। যতক্ষণ না মেয়েটা শান্ত হয় ততক্ষণ। এদিকে মীরার কোনো হুঁশ নেই। সে তার জামা কাপড়ের শোকে কাত হয়ে তুর্যর বুকে লেপ্টে আছে। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর মীরার ফোঁপানোটা যখন কমে আসে তখন তুর্য তাকে নিজের কাছ থেকে সরিয়ে তার দুটো হাত নিয়ে রাখে মেয়েটার দু গালের দুপাশে। অতঃপর নরম আদুরে কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে মীরা, এভাবে কাঁদছো কেন? আমাকে বলবে না? তুর্য এভাবে আবেগ মিশ্রিত কণ্ঠের কথা শুনে মীরা আবারও ফুপিয়ে উঠল। না, একদম না, ভুলেও আর কাঁদবে না, নয়তো তোমার কানের নিচে শক্ত কিছু পড়বে। তুর্যর ধমক শুনে তার ফোঁপানো বন্ধ হয়ে যায়। অতঃপর তুর্যর দিকে তাকিয়ে ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে তার টলি ব্যাগটা দেখায়। তুর্য মীরার হাত অনুসরণ করে তাকায় সেদিকে। ওটা তো একটা ব্যাগ। অবাক হয়ে বলে তুর্য। এবার মীরা বসা থেকে উঠে হন্তদন্ত হয়ে ব্যাগটার কাছে গিয়ে সেটা টেনে তুর্যর সামনে এনে রাখে। অতঃপর প্রত্যেকটা চেন খুলে খুলে দেখায়। মীরা দুহাতের পাতা এদিক ওদিক করে মুখ দিয়ে কেমন গঙ্গানি আওয়াজ করছে, আর মাঝে মাঝে ডান হাতটা কপালে ঠেকে চাপড়াচ্ছে, যার অর্থ তার সর্বনাশ হয়ে গেছে। এই ওয়েট, তুমি কি তোমার জামা কাপড়ের জন্য এভাবে মরা কান্না জুড়েছো? তুর্যর প্রশ্নে উপনিস মাথা নাড়ে মীরা, যার অর্থ হ্যাঁ, সে তার সাদের জামা কাপড়ের জন্যই এতক্ষণ যাবৎ কান্না করছিল। হোয়াট দ্য, তুমি? তুর্যর চোখ মুখ নিমিষে শক্ত হয়ে যায়। বসে থেকে উঠে মীরার একদম সামনে চলে যায় সে।
অতঃপর মেয়েটার একটা বাহু শক্ত করে ধরে দাঁতের দাঁত চেপে বলে, লিসেন, আর কোনোদিনও যেন এই সামান্য ফালতু কারণে তোমার চোখের পানি না দেখি, নয়তো। অর্ধেক বলে ছেড়ে দেয় তার বাহু। উল্টো করে বড় বড় দুটো শ্বাস নিয়ে আবারও সামনে করে এক হাত দিয়ে মীরার কোমর টেনে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। অতঃপর মীরার চোখে চোখ রেখে বলতে শুরু করে, তোমার চোখের সামান্য পানিতে কারো বুকে আগুন জ্বলে, আর সেই আগুন তার জ্বলে পুড়ে ছাই হওয়ার উপক্রম। ছেড়ে দেয় তুর্য মীরাকে আর যাওয়ার আগে বলে যায়, যেটা যেখানে থাকার দরকার সেটা সেখানেই আছে। তুমি নির্বোধের মতো কাবার দেখতে ভুলে গেছো। এদিকে হাঁ করে তুর্যর যার পানে তাকিয়ে আছে মীরা। সে বুঝতে পারছে না তুর্য এসব কি বলে গেল। এখানে তো তুর্য ছাড়া আর কেউ নেই, আর তার কান্না সে ছাড়া তো কেউ দেখেনি। তার মানে আর ভাবতে পারছে না মীরা। তার চোখ আপনা আপনি বড় হয়ে যায়। তুর্য ড্রয়িং রুমের সোফাতে বসে ফোন চাপছে। সে কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় তার কানে আসে শুভর অস্থির কণ্ঠস্বর। ভাবিমণি, তোমরা মেয়েরা এত দেরি কি করে করতে পারো একবার বলবে প্লিজ? শুভর এত অস্থির ভাব দেখে ভুরজোড়া কুচকে প্রশ্ন করে তুর্য। এত অস্থির হচ্ছিস কেন? কোথাও যাবি? আমি একা না, তুই মামা বাদে সবাই যাচ্ছি আমরা। কোথায়? কোথায় আবার? শপিংয়ে। শুনলি না তখন? মেয়েদের মাঝে তুই গিয়ে কি করবি? স্ট্রেঞ্জ ইয়ার, হোয়াট ডু ইউ মিন বাই মেয়েদের? আমি আমার পরিবারের সাথে যাচ্ছি। বলে হনহন করে চলে গেল শুভ তুর্যর সামনে থেকে। তুর্য আশ করে বসলো সোফায়। অতঃপর কাউকে কল করে বলল, এখন আমি যাচ্ছি না, সামলে নিয়ে ওই দিকটা। শুভরা দুটো গাড়ি করে শপিংয়ে যাবে। একটাতে তুহিন তুলি তাদের সকলের আদরে তানা, আর অপরটাতে শুভ, বুশরা, মীরা ও শান্তি চৌধুরী। তুহিনরা তাদের গাড়ি নিয়ে চলে গেল শুভদের আসতে বলে। বুসরা আগে আসুক, তারপর দেখাচ্ছি মজা। কি যে করছে ঘরে দরজা আটকিয়ে ওই বোবা মেয়েটাকে নিয়ে, যত সব আদিক্যতা। গাড়িতে বসে থাকতে বিরক্ত হচ্ছে শান্তি চৌধুরী। আসলে ঠিক বলেছো মামি, মেয়েটা বোবাই বটে। তা না হলে এত হ্যান্ডসাম একটা ছেলে তাকে যেসে কথা বলতে যায়, আর সে কি করে বোবার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কি হলো, কি বিড়বিড় করছিস? নাথিং মামি, ভাবছি কি ভাবছিস? ভাবছি যে তোমার মেয়েটা বিয়ে দিলে কি হবে। ও তোকে ভাবতে হবে না, আমার মেয়ে কত লক্ষ্মী, তুই কি জানিস? হেসে ফেলে শুভ মামির কথায়। সে তো তার মামির বোরিং যাতে না লাগে তাই কথাটা বলো। এদিকে বুসরা মীরাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে, আর এটা ওটা বকবক করছে। কেউ একজন যে এদিকে তাকিয়ে তার কয়েকটা হার্টবিট মিস করে ফেলেছে সে খেয়াল কারোরই নেই। ছোট ভাইয়া, তুমি এখনো যাওনি? বুসরা তুর্যকে প্রশ্ন করে, কিন্তু তুর্য তো তার সামনে দাঁড়ানো হলুদ পরীকে দেখতে ব্যস্ত। মীরাও হলুদ রঙের একটা সুতির গাউন পরেছে, মাথায় হলুদ ওড়না টানা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেওয়া, আর দুই ভুরু জোড়ার মাঝখানে ছোট্ট কালো টিপ। ব্যাস, তাতে দুনিয়ার সকল সৌন্দর্য এসে ভিড় করেছে মেয়েটার মাঝে। তুর্য আনমনে বলে ওঠে, মাশাল্লাহ। তবে উপস্থিত দুজনের মধ্যে কারোর কানে তা পৌঁছায় না। কি হলো, এভাবে হা করে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কথাটা বসা বেশ জোরে পড়ল, যার ফলস্বরূপ মীরা খানিকটা লজ্জে পেল। কি হ্যাঁ, কখন থেকে ডাকছি তোমায়? ছোট ভাবিকে দেখে তো তোমার হুঁশই উড়ে গেছে দেখছি। ছোট ভাইয়া, এত যে সুন্দর দেখছো সব আমার জন্য। ভাই, আমার কাছে শুকরিয়া আদায় করো। ভাব নিয়ে বলে বুশরা। তাই না? বলেই তুর্য বুশরার কান টেনে ধরে। আহ, ছোট ভাইয়া ছাড়ো, ব্যথা পাচ্ছি। ড্যাড কিন্তু বাড়িতেই আছে, ডাক দেবো এক্ষুনি। কাঁদো কাঁদো মুখ করে বলে বুশরা, যা দেখে ছেড়ে দেয় তুর্য, আর মুখে বলে, যা ভাগ। বুশরা তার ছোট ভাইয়ের কাছ থেকে ছাড়া পাওয়া মাত্রই দিল এক ভোঁদড়। মীরাও বুশরাকে অনুসরণ করে যেতে গেলে তুর্যর কথাই থেমে যায়। তুর্য আবারও আগে নেয় আয়সি ভঙ্গিতে বসে পড়েছে। তোমাকে যেতে বলিনি, এখানে এসে বসো। তুর্য তার পাশে ফাঁকা জায়গাটা দেখিয়ে গম্ভীর সুরে বলে। মীরার বুক কাঁপতে থাকে। এই লোকটা চাইছে কি? তাকে কি যেতে দেবে না ভাবছে মীরা। কাপা কাপা পায়ে এগিয়ে গিয়ে তুর্যর পাশে বসে, আর তাকে অবাক করে দিয়ে তুর্য তার দুহাত দিয়ে মীরার কোমর টেনে নিজের কোলেই বসায়। অতঃপর ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটা মীরার অধর যুগলে রেখে স্লাইড করতে থাকে। এতে মীরার সর্বাঙ্গ মৃগী রোগী ন্যায় থরথর করে কেঁপে ওঠে। যেখানে ন্যাচারাল লিপস দেখে কারো হুঁশ উড়ে যায়,
সেখানে সব কৃত্রিম সৌন্দর্যের মানে কি? মোহনীয় কণ্ঠে বলে তুর্য। অতঃপর পকেট থেকে রুমাল বের করে মীরার অধর যুগলে চেপে ধরে মুছে দেয়। ঘন ঘন ঢোক গিলছে মীরা, নিঃশ্বাস নিতেও ভুলে গেছে সে। তার মুখবিবর লাল নীল গোলাপি রং ধারণ করেছে মুহূর্তে। আখিজোড়া সামান্য উপরে তুলে লোকটার পানে তাকালো। এক চোখ টিপ মারি তুর্য, যা আরও একরাশ লজ্জারা রাঙিয়ে দিয়ে গেল তাকে। কি হলো বসুরানী, ওই বোবা মেয়েটা কোথায়? ভাইয়ের কথা বলার ধরন দেখে পুরো অবাক হয়ে যায় বুশরা। হঠাৎ বুশরার চোখে মুখের পরিবর্তন দেখে অবাক হয়ে প্রশ্ন করে শুভ। কি হলো, তোকে এমন লাগছে কেন? আমার ভাইয়া যে কারো অসহায়ত্বে খোঁচা মারে, সেটা আমার আগে জানা ছিল না। হঠাৎ তার এই রূপ দেখছি তো, তাই নিজেকে অস্বাভাবিক লাগছে। কথাগুলো বলতে গিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে বুশরার গাল পেয়ে। শুভ বুশরার চোখে পানি দেখে অপ্রস্তুত হয়ে যায়। সে বুঝতে পারছে না হঠাৎ তার বোনের কি হয়ে গেল। বুসরা আমি। শুভকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে শান্তি চৌধুরী বলেন, কি হচ্ছেটা কি বুশরা? ভাইয়ার সাথে তুমি এইভাবে কথা বলছো? আর শুভ মিথ্যে কি বলেছে? বোবাকে বোবা বলেছে, তাই বলে মহাভারত তো অশুদ্ধ হয়ে যায়নি? এক্স্যাক্টলি মম, আমি আমার মাকে খেয়েছি। আমাকে জন্ম দিতে না দিতেই। বুশরা! চেঁচিয়ে ওঠেন শান্তি চৌধুরী মেয়ের মুখে এহেন কথা শুনে। কেন মম? এই সত্যিটা বললে তো কোনো মহাভারত অশুদ্ধ হবে না। সেদিন খালামণি তো ঠিকই বলেছিলেন, আমার জন্য অবশ্য একটু কষ্ট পেয়েছিলাম, তাতে কি? এটাই তো সত্যি। তবে তুমি কেন এই সত্যিটা না মানতে পেরে নিজের বড় বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে? আচ্ছা মম, একটা সত্যি কথা বলবে? আর ছোট ভাবির মতো যদি আমার মুখে কথা না থাকতো, ওই দুর্ঘটনাটা ছোট ভাবির না হয়ে আমার যদি হতো, তবে আমাকেও কি এভাবেই বলতে পারতে তোমরা? ধপ করে ওখানে বসে পড়ে বুশরা। তার আখি জোড়া থেকে অবিশ্রান্ত নোনা পানি ধারা বইছে। শুভ বুশরার কথা শুনে কিংকর্তব্য বিমূঢ়। তার মানে তার মামি তখন সেটা মজা করে নয়, সত্যি সত্যি বলেছিল। আর সত্যি তো, সে কখনো তার হোয়াইট রোজকে কারোর সাথে কথা বলতে দেয়নি, এমনকি তুর্যের সাথেও নয়। আচ্ছা, একটু আগের কথাটা যদি তার হোয়াইট রোজ শুনতো, তবে কি খুব বেশি কষ্ট পেত সে? আর কিছু ভাবতে পারছে না শুভ। তার পুরো মাথা ফাঁকা ফাঁকা লাগছে। শান্তি চৌধুরী গাড়ি থেকে নেমে পড়েছেন। ওনার একমাত্র আদরের রাজকন্যার চোখের সামান্য অশ্রু তিনি সহ্য করতে পারবেন না। এই মেয়েকে তিনি পেটে ধরে নিত কি হয়েছে? এই মেয়ের সাথে ওনার রক্তের সম্পর্ক নাই থাকুক, আত্মার সম্পর্ক ঠিকই আছে। শান্তি চৌধুরী ওনার মেয়েকে দুহাতে জাপটে ধরেন। অতঃপর পুষ্যার সারা মুখে চুমু দিয়ে বলেন, এসব কি কথা আমার সোনা মায়ের? তুমি আমার একমাত্র কলিজার রাজকন্যা না? আর কোনো দিনও যদি তোমার মুখে এসব ফালতু কথা শুনি, সেদিন দেখবে আমি কি জিনিস। আর শুভ, আমার ছোট বৌমার জন্য কি শুনছি? আর কোনো দিন যেন তোমার মুখে এসব না শুনি। শান্তি চৌধুরী মেয়েকে নিচ থেকে টেনে তুলেন। অতঃপর মেয়েকে সাথে নিয়ে গাড়িতে বসালেন। তোমার ছোট ভাবি আসছে না যে? মীরা আসছে না দেখে প্রশ্ন করে শান্তি চৌধুরী। ছোট ভাবি ছোট ভাইয়ের সাথে আছে, হয়তো তারা দুজনে একসাথে যাবে। নাক টেনে উত্তর দেয় বুশরা। সকালে শপিং করা সম্পূর্ণ হলে যে যার মতো এসেছিল সেভাবেই গাড়িতে চলে গেল তুর্য মীরা ব্যতীত। তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। তুর্য বলার সঙ্গে সঙ্গে মীরা দুপাশে জোরে জোরে মাথা নাড়ে, যার অর্থ সে কিছুতেই একা একা এখানে দাঁড়াবে না। তাই বাধ্য হয়ে তুর্য মীরার হাতটা ধরে হাঁটা ধরল পার্কিং লটে। ঝড়ের গতিতে কেউ একজন এসে ঝাঁপিয়ে পড়ে তুর্যের উপরে। তাল সামলাতে না পেরে সামনে পিছিয়ে যায় তুর্য, তবে মীরার হাত ছাড়ে না। জান, আমি ভাবতেও পারিনি এখানে এসে তোমার সাথে দেখা হয়ে যাবে। তো তুমি একদম ঠিক ছিলে। সত্যিকারের ভালোবাসাকে কখনো ভোলা যায় না। আমিও পারিনি, সেটা বুঝতে অবশ্য একটু দেরি হয়েছে। কিন্তু আমি বুঝে গেছি তুমি ছাড়া আমি কিছুই না। আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু পারিনি। তাই দেখো না, সব কিছু ফেলে তোমার কাছে চলে এসেছি। আর কোথাও যাব না, তোমার কাছেই থাকবো সারা জীবন, এখানটাই মাথা রেখে। তুর্যর বুকে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলে মেয়েটি। তুর্য নড়তে ভুলে গেছে, একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে।
তার হাতের মুঠোর মধ্যে থাকা মীরার হাতটা আস্তে আস্তে ঢিল হয়ে আসে। একরাশ দুঃখ এসে ভিড় করেছে মীরার মনে। সে অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে একবার নিজের হাতের দিকে তাকাই, যেটা এতক্ষণ তুর্যর হাতের মুঠোর মধ্যে ছিল। তো আর একবার তার স্বামী নামক লোকটাকে জড়িয়ে ধরা মেয়েটির দিকে তাকায়। তার মুখ দেখা যাচ্ছে না। মেয়েটা তার মুখ ডুবিয়ে দিয়েছে তুর্যের বলিষ্ঠ চড়া বুকে। হঠাৎই মেয়েটার একটা কাজে মীরার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। তার চোখ ফেটে কান্নাগুলো উপচে আসতে চাইছে। মেয়েটা তার বাম হাত দিয়ে তুর্যর দুহাত টেনে নিজের কোমরে জড়িয়ে দেয়। অতঃপর মুখ এগিয়ে নিয়ে তুর্যর পুরুষালী শক্ত অধরে নিজের অধর যুগল দিয়ে চুম্বন করতে যায়। কিন্তু চুম্বনের কাজও সম্পূর্ণ করতে দেয় না তুর্য। তার আগে মেয়েটার কোমর থেকে এক ঝটকে হাত ছাড়ি জোরে ধাক্কা দেয়, যার ফলস্বরূপ মেয়েটা তুর্য থেকে বেশ অনেকটা দূরে ছিটকে পড়ে। যেমনটা এতদিন আমার থেকে দূরে ছিলে তেমনটাই থাকবে, সেটাই তোমার জন্য মঙ্গল। হিসিয়ে কথাগুলো বলে পুনরায় মেয়েটার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটা দেয় তুর্য। এদিকে মেয়েটার চোখে মুখে দেখা দেয় একরাশ কৌতূহল। সে বুঝতে পারে না তুর্যর সাথে মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে। তবে এটা যে বুশরা হবে না সেটা সে 100% শিওর, কারণ বুশরাকে সে চেনে। সামনাসামনি না দেখুক, তুর্যর ফোনে তো দেখেছিল। আর যাই হোক, মেয়েটার ব্রেন অতটাও কমা নয়। সে তো গুলুমুলু সেই ছোট্ট বুশরাকে চিনতে ভুল করবে। মারিয়া তোকে তুর্য চৌধুরী পাত্তা দিল না, তুর্য তার মারিয়াকে ধাক্কা দিল। হাউ ইজ পসিবল? বিড়বিড় করে বলে মারিয়া নামের মেয়েটা। থমথমে চেহারা নিয়ে ড্রাইভিং সিটে বসে আছে তুর্য। রাগে তার মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম। মীরা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। জানালে দিয়ে বাহিরে চোখের পানি ঝরাচ্ছে মেয়েটা, যা তুর্যর একেবারে অসহ্য লাগছে। তুর্য সিট বেল্ট খুলে মীরার একদম কাছে চলে যায়। অতঃপর তার ডান হাত দিয়ে শক্ত করে মেয়েটার গাল চেপে ধরে বলে, এই মেয়ে, তোর সমস্যাটা কোথায় একটু বলবি? কেন এত প্যানপ্যানানি শুরু করেছিস? হয়েছে এটা কি? কি হলো? কিছু বলছিস না কেন? আরে তোকে কিছু বলেছি, উত্তর কেন দিচ্ছিস না? আরে এই মেয়ে, তোকে না না করেছি কান্না করতে, তবে চোখের পানি কেন ফেলছিস? বলেছি না তোর চোখের পানি দেখলে ভয়ঙ্কর কিছু করে বসবো। তুর্যর কথায় কি আছে জানা নেই মীরার, তবে চোখ মুখ খিচে দাঁতে দাঁত চেপে কান্নাগুলো আটকে নেয়, যার ফলস্বরূপ তার সরাসরি কেঁপে কেঁপে ওঠে। মীরার কান্না থেমে যেতেই সরে আসে তুর্য নিজের সিটে। পুনরায় সিট বেল্ট লাগিয়ে বড় বড় দুটো শ্বাস নেয়। অতঃপর সামনে রিল্যাক্স হয়ে গাড়িতে টান দিল। তুর্যদের গাড়ি এসে থামে চৌধুরী ভিলার গেটের সামনে। মীরা আর চোখে তুর্যকে দেখে নেয় একবার। লোকটা মনে হয় এখনো রেগে আছে। আচ্ছা, তুর্য কি মীরার কান্নার জন্য এভাবে রেগে গেল, নাকি ওই মেয়েটার উপর যত রাগ হয়েছিল তা মীরার উপর ছাড়ে? মনে মনে এসব ভেবে চলেছে মীরা। কি হলো, এখানে বসে থাকার ইচ্ছা আছে নাকি? তুর্য বলতেই মীরা তাড়াহুড়ো করে গাড়ির দরজা খুলে নামতে গেলে তার একটা হাতে টান লাগে। ঘাড় ঘোরালে দেখতে পায় তুর্যর হাতের মধ্যে তার হাত, আর তার দৃষ্টি জোড়া মীরাতেই নিবদ্ধ। তা দেখে মেয়েটা তার নয়ন জোড়া এদিক ওদিক করতে থাকে। এখন গিয়ে একটা শাওয়ার নেবে, তারপর নিচে এসে লাঞ্চ করে রেস্ট নেবে, আমার ফিরতে দেরি হবে। কথাগুলো বলে তুর্য মীরার কপালে উষ্ণ চুমু এঁকে দেয়। অতঃপর হাত ছেড়ে বলে, যাও। এতে মীরা খুব বেশি অবাক হয় না, কারণ কদিন যাবৎ এই লোকটা তার সাথে এভাবে ট্রিট করছে। তার মাথায় এখন পার্কিং লটে তুর্যর উপর ঝাঁপিয়ে পড়া মেয়েটা ঘুরঘুর করছে। মীরা খুবই সরল, তাই বলে অতটাও বোকা নয়। সে ভালো মতোই বুঝতে পারছে তুর্যর সাথে মেয়েটার কিসের সম্পর্ক, আর সেটা এখনো আছে নাকি নেই সেটাই জানতে হবে মীরাকে। আচ্ছা, যদি কিছুই না থাকে, তবে মেয়েটা ওভাবে লিপ টু লিপ কিস করতে চাইলো কেন? আর তুর্য কেন বলো না মেয়েটাকে যে মীরা তার বিয়ে করাবো? এই সমস্ত প্রশ্ন মীরার মাথায় ঘুরপাক খাচ্ছে। আজ সন্ধ্যাটা এত ফানছে কেন মামি? সিঁড়ি বেয়ে নামতে নামতে শুভ প্রশ্ন করে তার মামিকে। তুহিন বড় বৌমা আর আমার দিদিমণিটা তার নানু বাড়ি গেল আবারও তাদের স্পেশালভাবে দাওয়াত করতে। শেষের কথাটা মুখ বাঁকিয়ে বললেন শান্তি চৌধুরী। আমাকে তো সঙ্গে নিতে পারতো। নিতে চেয়েছিল, তুই যাসনি। হোয়াট? তোকে অনেকবার ডাকা হয়েছিল, কিন্তু তুই ঘুমে বিভোর ছিলি। আচ্ছা বল, কি খাবি? 1 কাপ কড়া কফি, মাথাটা বেশ ধরেছে।
শান্তি চৌধুরী একজন মেয়েকে দেখে 1 কাপ কড়া কফি দিতে বললেন তিনি। শুভ কফির মগটা নিয়ে বুশরা দরজার সামনে দাঁড়ায়। তার একমাত্র বোন তারপর অভিমান করেছে, সেই অভিমানকে ধূলিসাৎ করতে দরজায় টোকা দেয় শুভ। কে? একটু পরে এসো, পড়ছি এখন। বলে বুশরা। সে জানে দরজার ওই পাশে এখন কেউ হতে পারে। বসু দরজাটা একটু খোলো ফাঁকি, ভাইয়ের দরকারি কথা আছে তো। পরে বলো, এখন সময় নেই, বিজি আছি। এমনিতেই কাল সারাদিন ব্যস্ত থাকবো, তাই এখন একটু পড়তে দাও, এ মাসেই পরীক্ষা আমার। শুভ বুঝে গেছে তার অভিমানী বোন এখন দরজা খুলবে না, তাই আর বৃথা চেষ্টা না করে ছাদের দিকে পা বাড়ালো। শুভ ছাদে পা দিতেই এক অদ্ভুত সৌন্দর্যের সম্মুখীন হয়। ছাদের রেলিং ধরে রাস্তার দিকে মুখ করে এক নারীর অবয় দাঁড়িয়ে আছে। কোমর ছাড়িয়ে রেশমি চুলগুলো পড়ে রয়েছে পিঠে, আর সেই নারী অবয়টি তার দৃষ্টি স্থির রেখেছে সুদূর আকাশের ওই অর্ধ চন্দ্রকারটির দিকে। এই আলো ছায়া মনোরম পরিবেশ, তারপর এই অতিমাত্রায় সৌন্দর্য নারীপিষ্ট অবয়, যা শুভর আখি জোড়াকে শীতল করতে যথেষ্ট। আস্তে আস্তে শুভ গিয়ে দাঁড়ালো সেই নারী অবয়টির পিছনে, কিন্তু সেদিকে সেই নারীটির কোনো খেয়াল নেই। তাই শুভ বুদ্ধি করে খক খক করে কেসে উঠল। কাশির শব্দে নড়ে চড়ে ওঠে মীরা। হ্যাঁ, ওটাই মীরাই ছিল। ঘরে তার দম বন্ধ লাগছিল, তাই তৎক্ষণাৎ প্রকৃতির হাওয়া গায়ে মাখতে ছাদে আসা। মীরা তার পিছনে শুভকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। তড়িঘড়ি করে গায়ের ওনাটা একপাশে মাথায় টেনে নেয়, অতঃপর শুভকে একটা জোরপূর্বক হাসি উপহার দেয়। এ কি হোয়াইট রোজ, তুমি কান্না করছিলে? শুভ তার হোয়াইট রোজের চোখের দিকে তাকিয়ে চমকে গিয়ে প্রশ্নটা করে। মীরা আবারও তার ঠোঁটে যথা হাসি বজায় রাখার চেষ্টা করে দুদিকে মাথা নাড়ে। তাহলে তোমার চোখগুলো এমন ফোলা ফোলা লাগছে কেন? শুভকে আরো প্রশ্ন করতে দেখে মীরা মুচকি হেসে চোখ দুটি বন্ধ করে একপাশে মাথা নাড়ে, যার অর্থ এমনি। হোয়াইট রোজ, আই এম সরি। শুভর এহেন দুঃখে ভরা কণ্ঠ শুনে বেকুব বনে যায় মীরা। সে ছেলেটার দিকে তাকিয়ে ঘন ঘন চোখের পাতা নাড়ে, যা দেখে হো হো করে হেসে ওঠে শুভ। অতঃপর বলে, বলতে ইচ্ছে করলো তাই বললাম। আচ্ছা হোয়াইট রোজ, তুমি আমার বন্ধু হবে? কথাটা বলে শুভ তার ডান হাতটা বাড়িয়ে দেয়। মীরা শুভর হাতের দিকে একবার তো আর একবার তার মুখের দিকে চেয়ে থাকে। সে চায় না কোনো রকম ঝামেলায় জড়াতে। তুর্য তাকে সাপ সাপ মানা করে দিয়েছে শুভ নামের ছেলেটার সাথে না মিশতে, এমনকি সে যেখানে থাকবে সেখানে মীরার থাকা নিষেধ। মীরাকে হাত কসলাতে দেখে শুভর মুখটা নিমিষেই ছোট হয়ে যায়। একরাশ অন্ধকার ঢেকে যায় মুখখানা। আস্তে করে সে তার বানো হাতটা নিজের কাছে টেনে নিয়ে মাথা নিচু করে নেয়, যেন কি অনেক কাজটাই না সে করে ফেলেছে। মীরা শুভর মুখটা দেখে খারাপ লাগে। ছেলেটা ততটাও খারাপ নয় যতটা সে প্রথম দিন ভেবেছিল, তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেল। তুর্যর কথার অবাধ্য হয়ে শুভর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। চৌধুরী ভিলায় আজকের সন্ধ্যাটা অন্য সব সন্ধ্যার চেয়ে অনেক স্পেশাল। আর হবে নাই বা কেন? জাহিদ চৌধুরী ছোট নবাবের রিসিপশন বলে কথা। সারা বাড়ি পাহাড়ি রকমের লাইটিং আর ফুলে ফুলে সজ্জিত। বিভিন্ন রকমের ফুলগুলো যেন নিজেদের মধ্যে সুবাস ছড়ানোর প্রতিযোগিতা চালাচ্ছে। তবে এর মধ্যে রজনীগন্ধা এক ধাপ এগিয়ে। সে তার মিষ্টি গন্ধটা সকলের নাকে গিয়ে ধাক্কা দিচ্ছে সবার ঊর্ধ্বে গিয়ে। মাহি সে সকালে চলে এসেছে চৌধুরী বিলায়, অবশ্য মীরার বড় ভাই হিসেবে নয়, বরং তুর্যর বেস্ট ফ্রেন্ড হয়ে। তার একমাত্র বেস্ট ফ্রেন্ডের রিসেপশন বলে কথা। তার তো দায়িত্ব বলে কিছু আছে নাকি? হুট করে এত কিছুর আয়োজনে হিমশিম খাচ্ছে সকলে। তবে এর মধ্যে শুভকে দেখা গেল নীল রঙের পাঞ্জাবি পরে সিল্কি চুলগুলো হাত দিয়ে সেট করতে করতে এদিকেই আসছে। কি বড়, আর আর কতক্ষণ? মাহিরের উদ্দেশ্যে বলল শুভ। এই তো বলে মাহির শুভর দিকে ফেরে। হিরো তো দেখছি সেজেগুজে রেডি, তা হিরোইন খোঁজার জন্য হেল্প লাগবে নাকি? দুষ্টু হাসির সহিত এক চোখ টিপ দিয়ে বলল মাহির। এ আসছে আমার বন্ধুর চামচা আমার হিরোইন খুঁজতে। মুখ বাঁকিয়ে বলে শুভ। মাহির শুভর পেটে খোঁচা দিয়ে বলে, তুহিন ভাইয়া বাদে তোদের দুই ভাইয়ের পেটে শুধু হিংসায় ভরপুর। আর তোমার বন্ধু যে মাথায় 10 কেজি ইগুনি করে, তার বেলায় শুভর কথার বলার ধরন দেখে হো হো করে হাসতে থাকে মাহির। মাহির ভাই, আপনার হাসিতে কেউ একজন বারবার খুন হয়, সে খেয়াল কি রাখেন আপনি? মাহিরকে হাসতে দেখে দূরে দাঁড়ানো বুশরা বিড়বিড় করে বলে,
আজকে আমি আমার মনের কথা বলে দেব আপনাকে। এতে আমাকে যদি বেহাইয়া বলেন তবে তাই শ্রেয়। ভালোবাসার মানুষটার কাছে একটু বেহাইয়া হওয়া যায়। এক ছুটে উপরে চলে গেল বুশরা, ঠোঁটে তার মিটি হাসি। স্টেজের উপরে পাশাপাশি দুটো সিংহাসন পাতা, তাতে বসে আছে তুর্য মীরা। তাদের দুজনের মুখে হাসি, ছিটে ফোটাও নেই, তবে মীরা জোরপূর্বক হাসার চেষ্টা করছে। কি সমস্যা? এভাবে আমার দিকে আর চোখে তাকানোর মানে কি? লোকজনের দৃষ্টি আমাদের দিকেই তাক করা। সো স্টুপিডের মতো আমাকে দেখা বন্ধ করে সামনে তাকাও। দাঁতে দাঁত চেপে বলে তুর্য। একটু আগের ঘটনার জন্য লোকটা বেজায় রেগে আছে, তার বুঝতে বাকি থাকে না মীরার। ফ্ল্যাশব্যাক। মীরাকে সাজানোর জন্য আলাদা করে পার্লারের মেয়েদের দরকার পড়েনি, কারণ আমাদের বুশরা রানী, বুশরা একাই 100। মাহির কারোর সাথে ফোনে কথা বলছে, তবে কার সাথে কথা বলছে তা বোঝা গেল না। কই হলো তোমাদের? নিচে যে সকলে ওয়েট করে আছে, ওয়েট্রেসকে দেখবে বাকি কথা বলার আগে আটকে যায় শুভর। তার দৃষ্টি স্থির হয়ে গেছে তার হোয়াইট রোজের উপর। এভাবে যে কত সেকেন্ড কেটে গেল তা টের পেল না শুভ। ভাইয়া, তোমার দরজা আগলে দাঁড়ালে ভেতরে যাব কিভাবে? কোমরে দুহাত দিয়ে মিছের আগে সুরে বলে বুশরা। আরে বুসুরানি যে, তোমাকেই তো মিস করছিলাম এতক্ষণ। মাহির এ কথা বলতে সে আরো আপ্লুত হয়ে যায়, সঙ্গে সামান্য লজ্জাও পায়। তবে সবাই আছে বিধায় নিজেকে স্বাভাবিক করে বলে, মাহির ভাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো, শুনছি। এখন নয়, পরে। বুশরার এহেন কথায় মাহির কিছু মনে না করলেও শুভর ভুরু জোড়ায় ভাঁজ পড়ে। জাহিদ চৌধুরী কনিষ্ঠ পুত্রবধূকে দেখার জন্য সকলে উতলা হয়ে আছেন। তাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে নিচে নামছে মীরা। তার এক পাশে বুশরা, অন্য পাশে তুলি। তাদের পিছনে 3 ধাপ উঁচুতে মাহির, আর তার কোলে তানহা। তার গলাটা শক্ত করে জড়িয়ে ধরে কি যেন বলছে, আর একের পর এক চুমু এঁকে দিচ্ছে মাহিরের গালে। এতে মাহির মিটি হাসতেছে তানহার অগোচরে, যাতে বাচ্চাটা বুঝে না যায় সে হাসছে। তবে তানহাও কম যায় না, সে তার মাহি পাপাকে কিছুতেই রাগ করে থাকতে দেবে না। যতক্ষণ না তার রাগ ভাঙছে ততক্ষণ সে এক চুলও নড়বে না কোল থেকে। মীরার সৌন্দর্য দেখে উপস্থিত সকলেই মুগ্ধ। সবাই মেয়েটার রূপের প্রশংসা করতে লাগলো। মীরা আকাশি রঙের বেনারসি শাড়ি পরেছে। শাড়িটা দেখতে অতটাও সুন্দর নয়, তবুও যেন মীরাকে তাতে অপরূপা লাগছে। এদিকে তুর্যর অবস্থা কাহিল। সে ভাবতেও পায়নি তার পছন্দ করে দেওয়া শাড়িতে মেয়েটাকে এত সুন্দর লাগবে, কিন্তু সে তো পছন্দ করেনি। মেয়েদের জিনিস সম্পর্কে তার সামান্য ধারণাটুকুও নেই। শুধুমাত্র ছোট বোনের আবদার পূরণ করতে আর কিছু ফর্মালিটির জন্য শাড়িটা তাদের দিকে এগিয়ে দিয়ে বলেছিল, এটা সুন্দর। আর এতেই সবাই ধরে নিয়েছে এই শাড়িটা তুর্যর পছন্দ। না, মেয়েটার শরীরে কোনো সুন্দর পোশাকেরই দরকার নেই, বরং যে কোনো পোশাক মেয়েটার শরীরের ছোঁয়া পেলে উল্টো সেই পোশাকের সৌন্দর্য বৃদ্ধি পাবে। মাহিরের ধাক্কায় তুর্য তার ভাবনা থেকে বেরিয়ে আসে। অনেক সময় পাবে দেখার, এখন যা ওখানে গিয়ে বস, তোদের কথা ছবি তুলুক। কথাটা বলে মাহির সরে আসে ওখান থেকে। তার নজর এখন সদর দরজার দিকে। বারবার কাউকে ফোনে ট্রাই করছে মাহির, তবে সেই কাঙ্ক্ষিত নাম্বারটি সুইচ অফ বলছে। ভিতরে রাগে গজগজ করছে মাহির, কিন্তু ওপাশ থেকে কাউকে বুঝতে দিচ্ছে না। খোদার কসম, আজ যে তোর কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না মিলি, শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। তুর্যর হাসি হাসি মুখটা নিমিষে চুপসে যায় মীরা আর শুভকে একসাথে দেখে। অবশ্য ওখানে শুভ একা নেই, বুশরা, তুলি আরও অনেকে আছে। তবুও তুর্যর ভালো লাগছে না। তার মন চাইছে মেয়েটাকে টেনে নিয়ে চলে যেতে ওখান থেকে। অনিচ্ছা সত্ত্বেও তুর্য মীরার পাশে তার জন্য বরাদ্দকৃত জায়গায় বসল, বেশ ভাব নিয়ে। তা দেখে মেয়েদের মতো ভেঙচি কাটল শুভ, যেটা তুর্যর চোখ এড়ালো না। আর দেখলো মীরা শুভর ভেঙচি কাটা দেখে ফিক করে হাসল, যা তার রাগ দ্বিগুণ করে দিতে যথেষ্ট। ফ্ল্যাশব্যাক ইন্ড। অতিথিরা মীরার রূপের প্রশংসা করার পাশাপাশি সমালোচনা করতে ভুলো না। তুর্যর এক মামি তো বলেই ফেলেন, ছোট আপা, তুর্য মেয়েটা কাজটা ঠিক করেনি। এই মেয়ের সৌন্দর্যের মোহে পড়ে বিয়ে তো করে ফেলেছে, তা সারা জীবন এই বোবা মেয়েকে নিয়ে কাটাতে পারবে তো?
কথাগুলো বেশ জোরে বলাতে তুর্য মীরা সহ স্টেজের আশেপাশে অনেকেই শুনতে পেল। তুর্য এমনিতেই অনেক রেগেছিল, তার উপরে এই মহিলার কথাগুলো ছিল আগুনে ঘি ঢালার ন্যায়, যা তুর্যর মেজাজ পুরোটাই বিগড়ে গেল। আচমকা তুর্য উঠে দাঁড়ালো, অতঃপর সামনের দিকে পা বাড়ালো ওই মহিলাটাকে কিছু কড়া কথা শোনাবে বলে, কিন্তু যাওয়ার আগেই তার হাতে টান পড়ল। তুর্য ঘাড় ঘোরালে দেখতে পাই তার একটা হাত মীরা দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে আছে আর মাথা নেড়ে যেতে না করছে, কিন্তু তুর্য সেদিকে পাত্তা না দিয়ে বলে, মীরা, আমার হাতটা ছাড়ো। শান্তভাবে বলে কাজ হচ্ছে না দেখে তুর্য তার আগেই ফর্মে চলে এসে দাঁতে দাঁত চেপে বলে, হাতটা ছাড়তে বলেছি। কেঁপে ওঠে মীরা তুর্য বলা ধরন দেখে। পরিস্থিতি বেগতিক দেখে মাহি তুর্যর সামনে চলে আসে। তার নিজেরও রাগ লাগছে, মনে হচ্ছে এই মহিলার জবান কেড়ে নিতে, কিন্তু আজকে দিনে সে কোনো রকম ঝামেলা করতে চায় না, তাই বন্ধুকে শান্ত করতে বলে, রিল্যাক্স তুর্য, এত হাইপার হবি না প্লিজ। অনেক লোকজন এখানে, আর দেখ আমার বোন কিন্তু ভয় পাচ্ছে। আল্লাহর ওয়াস্তে মীরার জন্য হলেও একটু শান্ত থাক। মাহিরের কথা শুনে তুর্য মীরার দিকে তাকালে দেখতে পাই মেয়েটা মৃদু কাঁপছে, আর তার চোখে মুখে রয়েছে একরাশ ভীতি, যা দেখে তুর্য আর কিছু বলে না। তবে তার রাগটা চেপে রাখার ফলে কেমন ফোঁস আওয়াজ হচ্ছে তার শ্বাস প্রশ্বাস থেকে। বুশরার দু চোখ শুধু মাহিরকেই দেখে চলেছে, সে শুধু অপেক্ষা করছে মাহিরের একটু ফিরে হওয়া নিয়ে। কিন্তু লোকটাকে এমন অস্থির লাগছে কেন? হঠাৎ বুশরা খেয়াল করে মাহিরের দু চোখ যেন লাল হয়ে আছে, আর সে লাল চক্ষু জোড়া নিয়ে লোকটা সদর দরজার দিকে স্থির দৃষ্টি রেখে দাঁতের দাঁত চেপে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। বুশরা সেই দৃষ্টি অনুসরণ করলেই দেখতে পাই মিলি সদর দরজা দিয়ে তার ড্যাডির হাত ধরে এগিয়ে আসছে। আছে শাড়ি পরেছে, কালো রঙের জামদানি শাড়ি, তার সাথে ম্যাচিং করে মাথায় কালো হিজাব বাঁধা, মুখে হালকা মেকআপ। এই নিয়ে দুবার শাড়ি পরল মেয়েটা। 4 বছর আগে একবার পরেছিল, আর আজ আবার পরল। মিলের গলা শুকিয়ে যাচ্ছে, ঘন ঘন ঢোক গিলছে মেয়েটা, কিন্তু তার তৃষ্ণা নিবারণ হচ্ছে না, আর না কোনো পানিতে হবে। এতই যখন তাকে ভয়, তবে তার দেওয়া শাড়ি পরতিস। কানের কাছে কারোর গরম নিঃশ্বাসের সাথে চাপা কণ্ঠস্বর শুনতে পেয়ে চমকে যায় মিলি। সে ঘাড় না ঘুরিয়ে বুঝতে পারি ব্যক্তিটিকে, যা আরও দুটো ঢোক নিজের অজান্তেই গিলে ফেলে মেয়েটা। সে তার নার্ভাসনেসগুলো এক সাইডে রেখে কিছু বলতে উদ্যত হলেই সেখানে উপস্থিত হয় বুশরা। মিলি আপি, আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? আর এত দেরি কেন করলেন আসতে? কই না তো, আমতা আমতা করে মিলি, অতঃপর আবারও বলে, আমাদের গাড়ির সামনে একজন বৃদ্ধা এসে পড়ে গেছিলেন। অবশ্য উনিও বুঝতে পারেননি, বয়স হয়েছে তো। কথাটা শোনা মাত্রই আতকে ওঠে বুশরা। তার অবস্থা দেখে মিলি মুচকি হেসে বলে, রিল্যাক্স বুশরা, ড্যাডি ওনার কিচ্ছু হতে দেয়নি, আগেই ব্রেক কষে নিয়েছিল। অবশ্য হাতে সামান্য চোট পেয়েছিলেন উনি। ওনাকে ডাক্তার দেখিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে তবেই এসেছি, তাই তো এত দেরি হয়ে গেল আসতে। অতঃপর আর চোখে মাহিরের দিকে তাকিয়ে বলে, ফোনটা নিতেও ভুলে গেছি, সুইচ অফ করে চার্জে বসিয়েছিলাম, পরে ফোন বলে আর মনেই নেই। মাহিরের মধ্যে কোনো রকম পরিবর্তন দেখতে পেল না মিলি। এখনো পর্যন্ত মাহির তার মুখটা গম্ভীর করেই রেখেছে। চলুন আপি, আমরা ভেতরে যাই। বুশরা মিলিকে আর দাঁড়াতে না দিয়ে টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। এতে মাহিরের বিরক্ত যেন আরও বেড়ে গেল। মীরা মিলিকে দেখা মাত্রই বসে থেকে উঠে দাঁড়ালো, আর মিলি গিয়ে তাকে জড়িয়ে নিল নিজের সাথে। আল্লাহ, আমার ছোট্ট বাবুইটাকে কত সুন্দর লাগছে, একদম নতুন বউ। উপস, মীরা তো এখন সত্যিকারের বউ, তুর্য ভাইয়ের বউ। উত্তেজিত হয়ে বলে মিলি, আর তার কথায় লজ্জায় মোরসা যায় মীরা। আর ভাইয়া, আপনাকেও কোনো রাজকুমারী থেকে কম লাগছে না। মিলের কথায় আর চোখে তোর চোখে দেখে নাই মীরা। সে ভাবছে এতক্ষণ যাবত তো সে এই লোকটার পাশে বসে তার দিকে তাকিয়েছিল, কই তখন তো এত সুন্দর লাগেনি, তবে এখন কেন লাগছে? আবার পরক্ষণে ভাবে, উফ, তখন তো সে ভয়ের মধ্যে ছিল। কখন জানি লোকটা অন্তরাত্মা কাঁপানো সেই ধমকটা দেয়। তুর্য মীরা শাড়ির সাথে মিলিয়ে আকাশি রঙের শেরওয়ানি পরেছে, হাতের ব্যান্ডেড ঘড়ি, তার সিল্কি চুলগুলো জেল দিয়ে সেট করা,
আর সবচাইতে নজর কাড়া আকর্ষণীয় গাল ও থুতনির চাপ দাড়িগুলো ছোট করে ছাটা, যার জন্য তার মুগ্ধ করা সৌন্দর্য আরও ফুটে উঠেছে। সৌন্দর্যের উপরে দেখছি পিএইচডি করেছিস, তা আমাকে একটু বল কেমন লাগছে। মিলির উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলে মাহির। মাহিরের এহেন কথাই সে নিজের বড় বড় আঁখি দ্বারা তার আপদ মস্তক পরখ করে। মাহির সবুজ রঙের পাঞ্জাবি পরেছে, সেটার হাতা কনুই পর্যন্ত গোটানো, হাতে ব্যান্ডের ঘড়ি। তার সেট করা চুলগুলো সামান্য এলোমেলো হয়ে বেশ কয়েকটি চুল তার কপালে এসে পড়েছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই। তা দেখে মুচকি হাসে মিলি, অতঃপর বলে, কিউট। হোয়াট? আমি কোনো বাচ্চা নাকি? বলে মাহির মিলিকে চোখ রাঙানি দিয়ে নীরবে শাসিয়ে দিল, যার অর্থ তোকে পরে দেখে নিচ্ছি। খাওয়া দাওয়ার পাট চুকে গেছে অনেকক্ষণ আগে। অনেক অতিথি বাড়ি ফিরে গেছেন খাওয়ার পরপরই, শুধুমাত্র খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা থেকে গেছেন। ওনারা এখন ড্রয়িং রুমে সোফায় বসে গল্প করতে ব্যস্ত। এমন সুবর্ণ সুযোগ বড়রা খুব কমই পান, তাই ওনারা লুফিয়ে নিচ্ছেন। আজ মীরা বড়দের মধ্য থেকে খুবই কম বিরক্ত হচ্ছে। সে মনে মনে খুব করে চাইছে এখানে একজন আসুক আর তাকে নিয়ে যাক তাড়াতাড়ি। সে ক্লান্ত, খুবই ক্লান্ত, কিন্তু না, এই মুহূর্তে তাকে সাহায্য করার জন্য কেউ এলো না। ছোটরা একটাও নেই এখানে, তারা তো যে যার কাজে ব্যস্ত। তুর্য গেছে তার এক সিনিয়র ডাক্তারকে সারতে। মিলি এতক্ষণ যাবৎ মীরার কাছেই বসেছিল। হঠাৎ তার সামনে তারই বয়সের অথবা তার থেকে 1-1.5 বছরের ছোট একজন হ্যাংলা পাতলা ছেলে এসে দাঁড়ায়। উপরে না মানে তুলি ভাবি আছেন, ওনার আপনাকে প্রয়োজন। কতগুলো এক নিঃশ্বাসে বলে যেভাবে এসেছিল সেভাবে চলে গেছে ছেলেটা। তার যাওয়ার দিকে তাকি বুড়ুজোড়া কুচকে যায় মিলির। সে ভাবতে থাকে আসলে ছেলেটি তাকে কি বলে গেল। তুলি ভাবি ডাকছে মানে কি? তুলি ভাবি তো রান্নাঘরে। আচমকা মিলির চক্ষু জোড়া বড় আকার ধারণ করলো। কত বড় বেয়াদব ছেলেটা, কেমন করে মিথ্যা বলে চলে গেল। বিবির করে তড়িৎ ছেলেটার পিছনে গেল মিলি। গিয়ে কি বললি? রিজুকে সামনে আসতে দেখে প্রশ্নটা করে মাহির। বলেছি তুলি ভাবি তাকে প্রয়োজন। গুড, যা এখন। স্যার বলছি যে ওটা কি ম্যাম? মাহিরকে নিজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে না মানে আসলে আমতা আমতা করে রিজু। ভোরতর দেয় সেখান থেকে। ছেলেটার কাণ্ড দেখে হেসে ফেলে মাহির, মুখে বলে, ভালোই ধরেছিস তুই। এটা ম্যাম, আমার ব্যক্তিগত ম্যাম। বিড়বিড় করতে করতে করিডোর দিয়ে হাঁটছে মিলি। হঠাৎ সে অনুভব করলো তার শাড়ির ফাঁক দিয়ে কারোর বলিষ্ঠ হাত তার নরম উতরে চেপে বসেছে, যার ফলস্বরূপ সে কেঁপে কেঁপে ওঠে। সে বলিষ্ঠ হাতের ব্যক্তিটি তার হাতের চাপ আরেকটু বাড়িয়ে মিলিকে নিজের দিকে আরো বেশি করে টেনে নেয়, যার ফলে মেয়েটার পিঠ গিয়ে থাকে সেই ব্যক্তির চওড়া বুকে। তুমি কেন, অন্য কাউকে আশা করেছিলি বুঝি? ফালতু বকা বন্ধ করো আর আমাকে ছাড়ো। এখানে অনেক লোকজন, কেউ দেখবে। তার মানে তুই আমার সাথে একান্তে সময় চাইছিস, রাইট? যেখানে আমাদের কেউ দেখবে না। কথাগুলো বলেই মাহির মিলিকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকে টেনে পাশের রুমে ঢুকে পড়ে। সম্ভবত রুমটা বুশরার। করিডোরের অপর মাথায় ধপ করে বসে পড়ে বুশরা। অতঃপর হাম্মা করে কেঁদে ওঠে মেয়েটা। চট জলদি দুহাত দিয়ে মুখ চেপে ধরেছে, যাতে তার কান্নার আওয়াজগুলো কারোর কানে না পৌঁছায়। তা না হলে বাড়ি ভর্তি লোকজনের নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, যার উত্তর তার কাছে থাকলেও সে কাউকে দিতে পারবে না। বসা তার হাত দিয়ে কান্নার আওয়াজ আটকাতে সক্ষম হলেও চোখের পানি বাদ মানছে না তার। আঁখি জোড়ায় মুষলধারে বৃষ্টি নাই ঝরে ঝরে পড়ছে, এ যেন থামবার নয়। এমন অবস্থায় বসার কাঁধে কেউ হাত রাখে। তৈত বসা তার চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, তবে সে বিফলে যায়। কিছুতেই স্বাভাবিক হতে পারছে না মেয়েটা, তাই বাধ্য হয়ে সামনের দিকে হাঁটা ধরে। তার একটা হাতে টান পড়ে। এবার অনিচ্ছা সত্ত্বেও সে পিছনে ফেরে আর শুভকে দেখতে পায়। তার বোনের করুণ বিধ্বস্ত চেহারা। বুসার সারা মুখ লাল হয়ে আছে, চোখের কোণে এক গাদা অশ্রু তা থেকে গল গল করে ঝরে ঝরে পড়ছে গাল বেয়ে। ভাইয়া!
ঠোঁট উল্টে এই একটা শব্দই উচ্চারণ করে বুশরা তার ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। সারাদিন দুষ্টামিতে মেতে থাকা বুশরার এমন করুণ অবস্থা যে কোনো দিন দেখতে হবে তা কল্পনায় তো ভাবিনি শুভ। ছোট বোনকে এভাবে দেখে সারা দুনিয়া অন্ধকার লাগছে তার। শুভ কাঁপা কাঁপা হাতে বোনের চুলে হাত বুলিয়ে জানতে চায়, এই পাগলি কান্না কেন করছিস? কি চাই ভাইয়াকে বল। ভাইয়া, আমার মাহির ভাইকে চাই। তাকে আমি ভালোবাসি, গত 2 বছর ধরে ভালোবাসি, কিন্তু লোকটা খারাপ, চরম খারাপ। আমাকে বুঝতে চায় না, কেমন ছোট বোনের মতো করে দেখে। কেন এমন করে? তার কি আমি বোন লাগি? তার নিজের বোন থাকতে আমাকে কেন বোনের নজরে দেখতে হবে? বলো না ভাইয়া। ভাইয়াও এই লোকটা বিদেশি, ওই আপুটাকে পছন্দ করে, তাকেই ভালোবাসে। আমাকে কেন বাসে না? বলো না ভাইয়া, তুমি কিছু বলছো না কেন? তো তোমার মাহির ভাইকে পছন্দ না? কি হলো, কিছু বলো। আমার কিন্তু মাহির ভাইকেই চাই, মরে যাব ভাইয়া, তাকে ছাড়া বাঁচবো না। বলো না, তার সাথে আমার বিয়ে দেবে তো? এক নাগারে কথাগুলো বলেই হুহু করে কেঁদে ওঠে মেয়েরা। বুশরা তার নিজের মধ্যে নেই, জ্ঞানশূন্য হয়ে ভাইয়াকে কি বলছে সেদিকে তার কোনো হুঁশ নেই। সে তার মতো বিলাপ করে কেঁদে চলেছে। শুভ পুরো স্তব্ধ হয়ে গেছে। সে আজ বুঝতে পেরেছিল বুশরা মাহিরকে পছন্দ করে, কিন্তু এতটা গভীরভাবে চাই তা তো টের পায়নি। ভালোবাসা বুঝি এমনই হতে হয়, অন্তর থেকে আসা গভীর ভালোবাসা। কিন্তু সে তার বোনকে কিভাবে বোঝাবে যে মাহির বিবাহিত, ওই বিদেশিনী তার অর্ধাঙ্গিনী। 4 বছর আগে তাদের বিয়ে হয়ে গেছে। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট সুখী নয়, সে ছোট হোক বা বড়। সুখ দুঃখ মিশ্রিত মানুষের জীবন। প্রত্যেকজনের জীবনে আসে সুখের পর দুঃখ, আবার সমস্ত দুঃখ কাটিয়ে এক ফালি রোদে নাই উকি দেয় এক টুকরো সুখ। সেভাবে একদিন বসিয়ার জীবনেও এক টুকরো সুখ এসে হাজির হবে বসিয়ার দোরগোড়ায়। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেদিনের ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেছে। বুশরা তখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তার ভাইকে সবটুকু উগলে দিল, পরক্ষণে একেবারে নিশ্চুপ হয়ে যায়। তাকে সারাক্ষণ নিজের রুমে পড়ার টেবিলে দেখা যায়, চোখে মুখের অবস্থা কাহিল। তাকে এভাবে দেখে সবাই ভেবে নেয় কদিন পরই পরীক্ষা, সেই জন্য হয়তো মেয়েটা টেনশনে আছে। তাই সবাই সবার মতো করে বোঝায় যাতে সে টেনশন না নেয়। কিন্তু শুভ জানে তার বোনের নিশ্চুপের কারণ, তাই সে সিদ্ধান্ত নিল মাহিরকে সবটা জানাবে। রবিবার হওয়ার দরুন তুর্য আজ সারাদিন বাড়িতে। এই কদিন সে যে কি চাপের মধ্যে ছিল তা শুধু সেই জানে। ভেবেছিল লাঞ্চের পর মীরার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, কিন্তু সে তার রুমে থাকাকালীন মেয়েটা এমুখ হয়নি। ঘরময় পায়চারি করেছে তুর্য। এ মেয়েটা তাকে কোনোভাবে এড়িয়ে চললে তার দম বন্ধ হয়ে আসে। তা কি সে বোঝে না? এই মেয়েটা না, বোঝে না। বুঝলে হয়তো সে তার সাথে এমন করতো না। দারুণ চাপা স্বভাবের মেয়ে মীরা। তার মনের কথাগুলো যেমন কাউকে টের পেতে দেয় না, তেমনি তার অভিমানগুলো কারোর কাছে প্রকাশ করে না। তাই তো তুর্যর জন্য তার পাহাড় সমান অভিমানগুলো তার অন্তরে ছোট্ট কুটিরে তালা দিয়ে রেখেছে। কোনোভাবেই সে ওই বদ লোকটাকে বুঝতে দেবে না। দুপুরের কড়া রোদে ছাদের এক কোণে চুপটি করে বসে চক্ষু জোড়া হতে অশ্রু ছড়াচ্ছে মীরা। কদিন থেকে তুর্যর ব্যবহার তাকে কঠিন থেকে কঠিন পীড়া দিচ্ছে। কেন শুধু শুধু লোকটা তাকে নিজের মায়ে গভীরভাবে আটকে দিচ্ছে? লোকটা কি বুঝছে না তার এক্সট্রা কেয়ার মেয়েটার বুকটা কয়েকশো খণ্ড করে দেয়? মীরার পাশে থাকা মুঠোফোনটা ভাইব্রেট হচ্ছে অনবরত, কিন্তু সেদিকে তার কোনো রকম হুঁশ নেই। সে তার মতো 2 হাঁটুর মাঝখানে মাথা দিয়ে চুপটি করে আছে। তুর্য ড্রয়িং রুমে এসে বসেছে অনেকক্ষণ যাবৎ, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। আর না পাওয়ারই কথা। আর যেহেতু ছুটি দিন, সেহেতু সকালে লাঞ্চ করে নিজের রুমে ভাত ঘুম দিচ্ছে। অসহ্য, মেয়েটা কোথায় গেল? আচ্ছা, ছাদে যায়নি তো? তুই সত্যি তুই পাগল হয়েছিস। দুপুরের এই কড়া রোদেও ছাদে কি করবে? এক মনে বিড়বিড় করে চলেছে তুর্য। মীরা, মীরা, কোথায় আছো তুমি? না, কোনো উত্তর আসছে না দেখে অধৈর্য হয়ে যায় তুর্য। সারা বাড়ি তার খোঁজা শেষ। এমনকি মেয়েটাকেও কল করে ফেলেছি 3 বার। না, কল রিসিভ করছে না। না কল রিসিভ করছে, আর না সামনে আসছে।
সব জায়গায় খুঁজে ফেলেও ছাদটা বাকি পড়ে গেছে তুর্যর। তবে তার জানাই আছে মেয়েটা ছাদে নেই, কারণ এই কড়া রোদে কেবল পাগলরাই থাকতে পারে। কিন্তু মীরা তো পাগলি নয়, তাই তার সেখানে থাকার কোনো চান্স নেই। তুর্য মন মানল না। সে নিশুতির মতো একটা একটা করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তবে তার কাছে আশ্চর্য লাগলো, সত্যি মেয়েটা সেই কড়া রোদেই মাথা নিচু করে চুপটি করে বসে আছে, যা দেখে সে বেকুব বনে যায়। মীরা, পাগল হয়েছো তুমি? এই ধরা রোদে কি করছো? তুর্যর প্রশ্নের কোনো ভাবান্তর নেই মীরার। সে তার মতোই আগে নাই বসে আছে। এবার তুর্যর রাগ উঠে যায়। সে মীরার বাহু ধরে হ্যাঁচকা টান দেয়, যার ফলস্বরূপ মেয়েটা কুকিয়ে ওঠে। আবার আশঙ্কিক এমন হওয়াতে একটু ভয় পেয়ে যায়। এতক্ষণ তার কোনো হুঁশ ছিল না, সে তো তার ভাবনাতে মগ্ন ছিল। এভাবে হঠাৎ কে ব্যথা দিল দেখার জন্য খানিকটা উপরে তাকায় মীরা, আর দেখতে পাই চোখ মুখ শক্ত করে তুর্য তার দিকেই তাকিয়ে আছে। মীরার মুখ বিবর দেখে স্তব্ধ হয়ে যায় তুর্য। মেয়েটা কাঁদছে, কিন্তু কেন? কি হয়েছে মীরা, তুমি কান্না করছো কেন? আর এভাবে রোদের মধ্যে বসে থাকার মানে কি? তুর্যর অস্থির কণ্ঠস্বর, যা শুনে বিরক্তি দিতে আঁখি জোড়া বন্ধ করে নেয় মীরা। অসহ্য লাগছে তার লোকটাকে। কেন তার খোঁজ করতে করতে ছাদ পর্যন্ত চলে এসেছে সে? আর তো 2 মাস মারত, তারপর দুজনের রাস্তায়। সে তার মতো থাকবে, আর মীরার মতো। তাহলে কিসের এত অধিকার আর এত আদিক্ষেতারই বা কি আছে? মীরা তুর্যর দিকে তাকিয়ে থেকে অন্য পাশে মুখ ফেরালো। তা দেখে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল তুর্য। অতঃপর দুহাত দিয়ে তার পান পেদানাই মুখখানি দুহাতের মধ্যে ভরে নিল। নিচে চলো, এখানে খুব গরম। তুর্য তার বা হাত দিয়ে মীরার ডান হাত ধরে নিচে নিয়ে যেতে নিলে মেয়েটা তার হাত ঝাড়া মেরে ফিরিয়ে নেয়। অতঃপর তুর্য থেকে অনেকটা দূরে সরে বসে। এবার তুর্যর মেজাজ দেখে কে, ক্রমে তার কপালের রগ ফুলতে থাকে, শক্ত হয়ে যায় চল। তবে সেদিকে পাত্তা দিল না মীরা। তুর্য কম যায় না, সেও এগিয়ে যায় মেয়েটার দিকে, যার ফলস্বরূপ ঘুচে যায় তাদের সমস্ত দূরত্ব। এখন আর তাদের মধ্যে এক আঙ্গুলও ফাঁক নেই। এমন অবস্থায় তুর্যর শক্ত হাত আরও শক্ত হয়ে বসে মীরার গালে। অতঃপর সেভাবে মেয়েটার মুখটা নিজের একদম কাছে টেনে নে হিসিয়ে বলে, তো সাহস কি করে হয় আমার থেকে দূরে যাওয়ার? এই তুর্য চৌধুরীর থেকে ছাড়া পাওয়া অতটাও সহজ নয়। কথাগুলো বলার সময় তুর্যর পুরো ওষ্ঠযুগল মীরার নরম গোলাপি ওষ্ঠে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে বারবার। কেঁপে কেঁপে ওঠে মীরা। না, তুর্যর স্পর্শে নয়, বরং মানুষটা শক্ত শক্ত অধিকার দেখিয়ে বলা কথাতে আর থাকতে পারল না মীরা। তৎক্ষণাৎ হু হু করে কেঁদে উঠল ব্যথায়। তা দেখে ছেড়ে দিল তুর্য। ছাড়া পাওয়ার সাথে সাথে মীরা তার ফোন হাতে নিল। অতঃপর একটা টেক্সট লিখে তুর্যর নাম্বারে সেন্ড করে দিল। মাথা এমনিতেই বিগড়ে আছে তুর্যর। তারপর মীরার পাঠানো টেক্সট, আমাকে ভালোবাসেন? যা তার রাগকে শতগুণ বাড়ানোর জন্য যথেষ্ট। তুর্য মীরার দিকে তাকে কাট কাট গলায় জবাব দেয়, না। অতঃপর মেয়েটাকে কোনো কিছু ভাবতে না দিয়ে পাজে কোলে করে নিয়ে হাঁটা দেয় নিচে। গন্তব্য তাদের রুম। মীরাকে রুমে এনে ধপ করে ফেলে দেয় বিছানায়। অতঃপর পিছনে ঘুরে রুমের বাইরে যেতে গেলে আবারও তার ফোনে মেসেজটন বেজে ওঠে। টেক্সটটা মীরার নাম্বার থেকে এসেছে। তুর্য সেটা ওপেন করার আগে পিছন ঘুরে মীরাকে একবার দেখে নেয়। ফোন হাতে নিয়ে রাগে ফুঁসছে মেয়েটা। তুর্যরও কম রাগ লাগছে না, তবুও সেটা কন্ট্রোল করে টেক্সটটা ওপেন করে আর দেখতে পাই সেখানে লেখা, অসভ্য লোক, ভালোবাসেন না তো শুধু ছোঁয়ার বাহানা কেন খোঁজেন? এরপর যদি আপনাকে আমার ধারে কাছে দেখি তো ব্যাস। আর পড়তে পারে না সে। ফোনটা ট্রাউজার পকেটে রেখে জ্বরের বেগে মীরার কাছে গিয়ে তাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। অতঃপর সে নিজেও উঠে পড়ে মেয়েটার উপরে। তার বলিষ্ঠ দুহাত দিয়ে মীরার দুবাহু চেপে ধরে মেয়েটার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘটনাটি আশঙ্কিক ঘটাতে কিছু বুঝে উঠতে পারে না মীরা। আর যখন বুঝতে পারে ততক্ষণে তার ওষ্ঠজোড়া তুর্যের আয়ত্তে চলে গেছে। ছটফট করে ওঠে মেয়েটা ছাড়া পাওয়ার আশায়। তার ওষ্ঠজোড়া ব্যথা করছে। লোকটা নিজের দাঁত দিয়ে মীরার নরম পাতলা গোলাপি ওষ্ঠজোড়া চেপে ধরেছে, যা সহ্য সীমার বাইরে। না পেরে চোখের পানি ছেড়ে দেয় মেয়েটা। তবুও লোকটার মাঝে কোনো ভাবান্তর নেই। তুর্য তার সমস্ত রাগ জেদ ছাড়ছে মীরার অধর যুগলে। মাগরিবের নামাজ শেষ করে ড্রয়িং রুমে এসে বসেছে আহাদ সাহেব।
আগামীকাল সন্ধ্যার ফ্লাইটে তিনি ফিরে যাবেন নিজ ডেরায়। বেশ কয়েকদিন থেকেছেন, আবার কি এবার যদি না যান তবে ওনার ব্যবসার লাটে উঠবে। দুনিয়াতে কাউকে বিশ্বাস নেই। যতই বিশ্বস্ত লোকের হাতে দেখভালের দায়িত্ব দেন না কেন, মানুষের পাল্টি খেতে সময় লাগে না। তিনি বসে বসে উসখুস করছেন, কথাটা কিভাবে ভাগ্নিকে জানাবেন। এমনিতে ছেলেটার যা রাগ। কি হয়েছে মামা, তোমার কেমন টেনশন লাগছে কেন? কোনো সমস্যা? রুম থেকে বেশ পরিপাটি হয়ে বেরিয়ে এসে মামার সামনে দাঁড়িয়ে একসাথে অনেকগুলো প্রশ্ন করে মাহির। না, কোনো সমস্যা হয়নি। তুমি কোথাও যাচ্ছ নাকি? আমি একা না, মিলিও সঙ্গে আছে। মাহিরের একমুখ হেসে উত্তর দেওয়া দেখে আহাদ সাহেব ফের প্রশ্ন করেন, তোমাদের মধ্যে সব ঠিকঠাক? আহাদ সাহেবের এহেন প্রশ্নে মাথা নিচু করে নেয় মাহির। অতঃপর ওভাবেই দুপাশে মাথা নাড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে উনি। মায়ের বেটা মিলি মামুনি তোমাকে ভালোবাসে, একটু অভিনয় করেছে অবশ্য, দেখবে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সব। একটা দীর্ঘশ্বাস ফেলেন উনি। মামার থেকে মুখ ফিরিয়ে অন্য পাশে তাকায় মাহির। ভাগ্নের অভিমান দেখে মুচকি হাসেন তিনি। অতঃপর মজার সুরে বলেন, যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিমানের পাল্লাও বেশি হয়। মামার কথায় কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না মাহির। আচ্ছা তোমরা তবে যাও, রাতে তোমার সাথে কিছু কথা আছে। কথাটা বলে আহাদ সাহেব নিজের রুমে যেতে নিলেন। মিলি তাদের দিকেই আসছে, মুখ বিপরে তার খুশি ঝিলিক। মেয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভাবেন তিনি। অতঃপর তাদের অগোছায় মুচকি হেসে মাহিরের দিকে ফিরে মেয়েকে শুনিয়ে বলেন, মায়ের বেটা বিজনেসের কিছু সমস্যা দেখা দিয়েছে, আর্জেন্ট ফিরে যেতে হবে। আমি সব ঠিকঠাক করে ফেলেছি, কাল সন্ধ্যায় ফ্লাইট। আহাদ সাহেবের কথায় স্তব্ধ হয়ে যায় মাহির মিলি দুজনেই। আচমকা মুচকি হাসে মাহির। অতঃপর বলে, যেতে চাইছো যখন যাও, একদিক দিয়ে ভালোই হলো। কেউ একজন তো আমার বাড়িতে কমফোর্টেবল নয়, হয়তো তার এখানে দম বন্ধ লাগছে, অকারণে কারোর জন্য হয়তো সে বিরক্ত হচ্ছে। তার থেকে এটাই ভালো হবে, অন্তত আমার তো তাই মনে হয়। কথাগুলো বলে চলে গেল মাহির। আর যাওয়ার আগে মিলিকে উদ্দেশ্য করে বলে গেল, বাইরে অপেক্ষা করছি। আহাদ সাহেব দেখলেন মাহিরের মুখে হাসি থাকলেও চোখে তার একরাশ অসহায়ত্ব আর অভিমান। মামুনি এখন যাও, তবে বাড়ি এসে সমস্ত কিছু গুছিয়ে রেখো। শুনলেই তো সব কালই চলে যাচ্ছি। মেয়ের গালে হাত দিয়ে বলেন তিনি। আমাকে আগে জানাওনি কেন? মিলির প্রশ্নে আহাদ সাহেব উত্তর দেন, আমি জানতাম তো তুমি বাড়ি যেতে চাইছো, তাই কিছু জানাইনি। আর হ্যাঁ, ভাবছি গিয়ে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। এভাবে আর কতদিন? তোমার লয়ার আঙ্কেলকে জানিয়েছি এ বিষয়ে, উনি বলছেন আমরা আগে যাই, তারপর সব ঠিকঠাক করবেন। কথাগুলো বলে চলে গেলেন আহাদ সাহেব নিজের রুমে। মিলির পুরো দুনিয়া থমকে গেছে। সে ভাবতেও পারছে না তার ড্যাডি তাদের ডিভোর্সের কথা ভাবতে পারে। তার ড্যাডি কি জানে না সে তার মাহিরকে কতটা ভালোবাসে? মিলি পা অসাড় হয়ে গেছে, কোনো মতে নড়তে পারছে না সে। এদিকে বাইরে থেকে মাহির অনবরত গাড়ির হর্ন দিয়ে চলেছে। তাড়াতাড়ি না গেলে কি লোকটা রেগে যাবে, তাকে রেখে কি চলে যাবে? এসব ভাবনারা মাথা চাড়া দেওয়ার আগেই মিলি হন্তদন্ত হয়ে ছুটল বাহিরের দিকে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মাহির। দেখে বোঝা যাচ্ছে না লোকটা রেগে আছে নাকি নেই, তবে তাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। তা দেখে বুকটা হু হু করে ওঠে মিলির। লোকটা তাকে কেন কিছু বলছে না? খানিকক্ষণ আগেই তো কত দুষ্টামি করলো তার সাথে, বায়না ধরলো তার দেওয়া সবুজ শাড়িটা পরার জন্য, সে তো পরেছে, তাহলে কেন লোকটা তার দিকে তাকাচ্ছে না কেন? এসব ভাবতে ভাবতে মাহিরের দিকে এগিয়ে যায় মিলি। মিলি মাহিরের কাছে আসতে সে গাড়ির দরজা খুলে দেয়। অতঃপর মেয়েটা বসতেই দরজা আটকে দিয়ে সে নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। তাদের মুখে কোনো কথা নেই, আর চোখে মিলি মাহিরকে দেখে নাই। লোকটা একমনে ড্রাইভ করছে, যেন মনে হচ্ছে কাজটা সামান্য এদিক ওদিক হলেই তার ফাঁসি হয়ে যাবে, যা সে কিছুতেই চায় না। মিলির দু চোখ হতে কান্নাগুলো উপচে আসতে চাইছে। মাহিরের চুপ থাকা তার পছন্দ হচ্ছে না। অতি কষ্টে নিজের কান্নাগুলো আটকে রেখেছে মেয়েটা। শুভ একটা রেস্তোরাঁয় বসে আছে আধা ঘন্টা যাবৎ। একদম কর্নারের টেবিলটা বুক করেছে সে, যেটা সব টেবিলগুলোর থেকে অনেকটা সাইডে। কফির কাপে চুমুক দিতে দিতে বিরক্ত সে।
এসে থেকে 3 কাপ কফি শেষ করেছে সে। এখন 4 নম্বরে চলছে, কিন্তু যাদের জন্য সে অপেক্ষা করছে তাদেরই কোনো পাত্তা নেই। আরও 10 মিনিট পরে শুভর অপেক্ষার অবসান ঘটিয়ে সেখানে উপস্থিত হয় মাহির, মিলি। হ্যাঁ, শুভ এতক্ষণ এদের জন্যই অপেক্ষা করছিল। তাদের দেখে দাঁড়িয়ে যায় শুভ, মুচকি হেসে মিলির দিকে তাকিয়ে জানতে চাই, কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? ভালো। মাথা নেড়ে উত্তর দেয় শুভ। মাহির, মিলি দুজন পাশাপাশি বসে, তাদের মুখে হাসির ছিটে ফোটাও নেই। তা দেখে ভুরু জোড়া কুঁচকে যায় শুভর। তারও যেন গোমরা মুখের ছোঁয়া লেগেছে এখন, তাই সেও মুখটা গম্ভীর করে মাহিরের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে, কি খাবি বল? কফি। তিনজনের সামনে 3টি কফির কাপ, তবে তারা কেউ তাতে একটা চুমুক পর্যন্ত দেয়নি। মাহির, তোকে আমার কিছু জানানোর আছে। শুনতেই এসেছি, তুই বল।